আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আরিফ, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর আছি যশোর থেকে। অনেকেই হয়তো 106 স্পেশাল এপিসোডে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি শুনেছেন। অনেকে আমাকে জানিয়েছেন ঘটনাটি শোনার পর তারা নাকি বিভিন্ন সমস্যা ফেস করেছেন। আশা করি সবাই এখন ভালো আছেন। আমার ঘটনাটি প্রচার হওয়ার পর আপনাদের সহানুভূতি আমাকে আপনাদের প্রতি সম্মান ও ভালোবাসার পরিমাণটা বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এত মানুষের ভালোবাসা এবং সাহায্য পাবো তা আমি কখনো ভাবতে পারিনি। আল্লাহ আপনাদের সবসময় ভালো এবং সুস্থ রাখুন, এটাই চাইব। আর হ্যাঁ, বর্তমানে আমি অনেকটা ভালো আছি আপনাদের দোয়াতে। আমি আজকে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে। ঘটনাটি শুনেছিলাম আমার এলাকার এক চাচা আশানুর কাকার কাছ থেকে। ঘটনাটি 1980-85 সালের দিকের। তখন তিনি একটি চাউলের মিলে কাজ করতেন, যে মিলটি ছিল আমাদের এলাকাতেই। সঙ্গত কারণে মিলের নামটি উল্লেখ করতে পারছি না, তবে ঘটনাটি যশোর জেলার কোনো এক জায়গায়। সে সময় কয়েকটি গ্রামে একমাত্র চাউলের মিল ছিল এটি, যেখানে দিন রাত কাজ করত গ্রামের মানুষেরা। দিন রাত মিলটি খোলা থাকার কারণে সেখানে দুই ভাগে মানুষেরা কাজ করত, এক সপ্তাহ দিনে আর এক সপ্তাহ রাতে। বলে রাখা ভালো, আশানুর কাকা যে দলে কাজ করতেন সেই দলে তিনি সহ মোট 11 জন লোক কাজ করতেন, আর ওই দলটির সর্দার ছিলেন আশানুর কাকা নিজেই। আর ঘটনাটি তার দলের একজনের সাথে ঘটে। ওনাকে সবাই শহীদ কাকা নামেই চেনে। যাই হোক, এবার ঘটনায় চলে যাই। নিয়ম মাফিক এক সপ্তাহ দিনের কাজ শেষ করে পরের সপ্তাহে তাদের ডিউটি পড়ে রাতে। ওই সপ্তাহের প্রথম দিন থেকেই তাদের কাজ শুরু হয়। তো দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আশানুর কাকা সহ বাকি 11 জন মিলে সবটা বুঝে নিয়ে কাজে হাত দেন। কাজ করতে করতে যখন এশার আজান দিয়ে দেয়, তখন আশানুর কাকা তাদের ভেতরে থাকা শহীদকে বলেন তার সাথে আর একজনকে নিয়ে আশানুর কাকাদের বাড়িতে গিয়ে সবার জন্য ভাত আনতে। কারণ ওই রাতে কাজের চাপ বেশি থাকায় তারা খাবার না নিয়েই কাজে চলে এসেছিলেন। সে সময় এখনকার মতো মোবাইল ফোনের যুগ না হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। এদিকে চাউলের মিলে লোক কম থাকার কারণে এবং কাজের চাপ বেশি থাকায় শহীদ কাকা আশানুর কাকাকে বলে যে একাই সে যেতে পারবে, সাথে কাউকে যাওয়ার প্রয়োজন নেই। আশানুর কাকার বাড়িটি মিল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল, আর রাস্তাটিও ছিল খুব একটা ভালো না। চাউলের মিলের পেছনে ছিল বড় একটি পুকুর, আর পুকুরের পূর্ব পাড় দিয়ে এলাকাগুলোতে প্রবেশের পথ। মিলের গা ঘেঁষেই ছিল একটা বড় মসজিদ, যেটা বর্তমানে আমাদের এলাকার মেইন মসজিদ। আশানুর কাকার বাড়িতে আসার আগ পর্যন্ত 2টি বড় এবং একটি ছোট বাঁশঝাড় পার হতে হয়। এই বাঁশঝাড়গুলোর ভেতর দিয়েই যাতায়াতের রাস্তা। তবে দুপুরের পর কেউ সে রাস্তা দিয়ে খুব একটা যাওয়া আসা করত না, কারণ এই বাঁশ বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ বিভিন্ন রকমের ভয় পেত। তার উপর রাস্তাতে শেয়ালের উপদ্রব, সাথে রাস্তার দুই পাশে কাদা ছিল হাঁটু সমান। এইসব সমস্যা পেরিয়ে মানুষের যাওয়া আসাটা মুশকিল ছিল, বিধায় প্রয়োজন না হলে সেখান দিয়ে কেউ যেত না। যাই হোক, এবার আসি বাকি 2টি শ্মশানের বর্ণনাতে। ও হ্যাঁ, কাকার বাড়িতে যেতে পথের মাঝে 2টি বিশাল শ্মশান পড়ে, আর শ্মশান 2টি ছিল আশানুর কাকার বাড়ির 8 কিলোমিটারের ভেতরেই। শ্মশান 2টি তখন কালীতলা শ্মশান এবং শিবের শ্মশান নামেই পরিচিত ছিল আমাদের গ্রামে। তবে এই শ্মশান 2টির মধ্যে কালীতলা শ্মশানটি খুব বেশি চলমান ছিল তখন। আমাদের গ্রামের পাশে যতগুলা সনাতন ধর্মের গ্রাম ছিল, সব গ্রামের সৎকারের কাজ এই কালীতলাতেই করা হতো। কালীতলা শ্মশানটিতে ঢোকার মুখেই হাতের বাম পাশে একটি বিশাল বটগাছ ছিল, এবং এই বটগাছের পাশে শান বাঁধানো একটি বসার জায়গা ছিল, যেখানে গ্রামের লোকেরা এসে বসত।
এবার ঘটনাতে ফিরে আসি। শহীদ কাকা এশার আজানের পরপরই বেরিয়ে পড়ে আশানুর কাকার বাড়ির উদ্দেশ্যে। কাকার বাড়িতে যেতে রাস্তার প্রথমে যে বড় বাঁশঝাড়টি পড়ে সেটি ছিল মিল থেকে খুব নিকটে, এবং যে দুটি স্থানে কাদার কথা বলেছিলাম এই বাঁশঝাড়ের এখানেই বেশি কাদা থাকতো। শহীদ কাকা যাওয়ার সময় কোনো সমস্যা ছাড়াই পৌঁছে যায় আশানুর কাকার বাড়িতে। এরপর তিনি সবার জন্য ভাত তরকারি রান্না করে যখন মিলের উদ্দেশ্যে বের হবেন তখন আনুমানিক রাত প্রায় 11টার মতো হবে। তিনি সব খাবারের প্যাকেট নিয়ে বের হয়ে যান বাড়ি থেকে। তবে যাওয়ার সময় কোনো সমস্যা না হলেও আসার সময় ঘটে এক রোমহর্ষক ঘটনা। সে যখন খাবার নিয়ে রাস্তা দিয়ে আসছে প্রথমেই তার সামনে পড়ে শিবের শ্মশান। সেই শ্মশানটি ভালোভাবে পার করলেও পরের শ্মশান অর্থাৎ কালীতলার শ্মশানটিতে শুরু হয় তার সাথে অদ্ভুত ঘটনা। সে যখন কালীতলা শ্মশানটির সামনে দিয়ে আসে হঠাৎ কেউ একজন তার নাম ধরে ডাকতে থাকে, শহীদ, আয় শহীদ, একটু দাঁড়া, কথা আছে। কথাটা শুনে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও সে দাঁড়িয়ে পড়ে ওখানে। পাশ ফিরেই দেখে শ্মশানের সামনে বটগাছটির তলায় লম্বা কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট দেখা না গেলেও সে বুঝতে পারে লম্বা কোনো একটা অবয়ব দাঁড়িয়ে তাকে ডাকছে। বেশ কয়েকবার ডাক শোনার পর সে দাঁড়িয়ে যায় সেখানে আর ভাবতে থাকে, এত রাতে এখানে কে থাকবে, কেই বা ডাকবে তাকে। মনের ভেতর এক অজানা ভয় কাজ করতে থাকে। তবে শহীদ কাকা মনে একটা সাহস নিয়ে বলে ওঠে, কে কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। এবার ওপাশ থেকে মানুষের মতো লম্বা অবয়বটি বলে ওঠে, ভাত দে আমাকে, ভাত খাবো, সাথে মাছটাও দিস, অনেকদিন মাছ খাই না। এটা বলতে বলতেই ওই লম্বা অবয়বটা তার দিকে হাত বাড়ায় আর প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়েই তার হাত থেকে খাবারের ব্যাগটি টান দিয়ে নেয়। চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয়ে সে পাথর হয়ে যায় আর ভয়ে আকুতি মিনতি করতে থাকে অবয়বটির কাছে, দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দিন। এবার ওপাশ থেকে মানুষের আকৃতির অবয়বটি জোরে ধমক দিয়ে বলে, চুপ কর, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তবে এত রাতে তোর এখানে আসা ঠিক হয়নি। তুই এখানেই দাঁড়া, আমি খাবারগুলো খাবো, তারপরে তুই এখান থেকে যেতে পারবি। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানটাতেই চুপচাপ সে দাঁড়িয়ে থাকে। এবার তাকে অবাক করে দিয়েই হুট করে অবয়বটি বলে ওঠে, চল, আমার খাওয়া শেষ, আমি তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তবে হ্যাঁ, আমি সামনের ওই বাঁশঝাড়টার ওপাশে আর যেতে পারবো না, এরপর তোকে একাই যেতে হবে। কথাটা শুনে শহীদ কাকা অনেকটা ভীত হয়ে হাঁটতে শুরু করে। সে যখন হাঁটতে শুরু করে সে দেখে অবয়বটি তার পিছনে পিছনে আসছে, তার থেকে প্রায় 10-12 হাত পেছনে। এবার সে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে সামনের বাঁশঝাড়টার সামনে চলে আসে। বাঁশঝাড়টার সামনে আসা মাত্রই সে খেয়াল করে পুরো বাঁশঝাড়টি রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে আছে, আর বাঁশঝাড়টির ওপরে সাদা রঙের বিশাল আরও একটি অবয়ব বসে আছে। এটা দেখা মাত্রই ভয়ে যেন তার হাত পা জমে যায়, পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এবার সে ভয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। এবার পেছন থেকে তার সাথে থাকা সেই অবয়বটি বলে ওঠে, ভয় পাস না, ও চলে যাবে, তুই হাঁটতে থাক। এই কথাটি শুনে সে আবার হাঁটতে শুরু করে সামনের দিকে। আর একটা জিনিস লক্ষ্য করে, সে যখন সামনের দিকে যাচ্ছে বাঁশঝাড়টি আস্তে আস্তে ততই ওপরে উঠে যাচ্ছে। এবার সে এসব দেখে দৌড় দিতে যখন যাবে তখনই পেছনে থাকা অবয়বটি ধমক দিয়ে বলে ওঠে, তোকে না বলেছি ভয় না পেতে, আস্তে আস্তে চলে যা, এরপর আমি আর যেতে পারবো না তোর সাথে। তবে হ্যাঁ, সামনে কেউ যদি তোকে পেছন থেকে ডাকে তুই শুনবি না আর দাঁড়াবি না। এটা বলেই সেই অবয়বটি সেখান থেকে হারিয়ে যায়। এরপর সে প্রচণ্ড ভয় পেয়ে কোনো রকমে আল্লাহর নাম নিতে নিতেই সামনে এগোতে থাকে। সামনে থাকা আরও 2টি বাঁশঝাড় পার হতে হবে। সে পরের ছোট 2টি বাঁশঝাড় পার করে যখনই শেষ বাঁশঝাড়টি অর্থাৎ মিলের কাছাকাছি বাঁশঝাড়টি ছিল সেখানে আসে, ঠিক তখনই ঘটে যায় তার সাথে আরও এক ভয়াবহ ঘটনা। সে বাঁশঝাড়টির ভেতরে ঢোকা মাত্রই খেয়াল করে সামনে বাম পাশে সেই সাদা অবয়বটি দাঁড়িয়ে আছে। এটা তো সেই অবয়বটি যেটা পেছনে বাঁশঝাড়ের উপরে বসে থাকতে দেখেছিল। এবার ভয়ে তার পুরো শরীর বরফের মতো হয়ে যায়। সে যেন আর সামনে হাঁটার শক্তি পাচ্ছিল না। এতক্ষণে সে বুঝে ফেলেছে আজকে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। এটা ভাবতে ভাবতেই হঠাৎ সামনে থাকা অবয়বটি বলে উঠল, এবার তোকে বাঁচাবে কে?
ও তো নেই এখানে, আর আসতেও পারবে না এখানে। তুই অনেক ভুল করে ফেলেছিস এই রাস্তায় এসে। শহীদ কাকা কি করবে বুঝতে না পেরে দৌড়াতে যাবে, ঠিক তখনই অবয়বটি মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়ায়। প্রচণ্ড কালো কুচকুচে চেহারা, দুর্গন্ধ বের হচ্ছে অবয়বটির শরীর থেকে, যেটার গন্ধ সহ্য করার মতো না। অনেকটা মাংস পচে গেলে যেমন গন্ধ হয় তেমনই। মুখটা চ্যাপ্টা আর লম্বা আকৃতির, চোখ দুটো যেন বেরিয়ে আসবে এখনই, এমন বিদঘুটে চেহারা সে আর জীবনে কখনো দেখেনি। শহীদ কাকা বাঁচার জন্য আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড় দেয় সেখান থেকে। দৌড় দিয়েই সামনে কাদার ভেতর পড়ে যায়। এবার অবয়বটি তাকে তুলে সজোরে বাঁশের গায়ে ছুঁড়ে মারে। সে পিঠে বাড়ি খেয়ে প্রচণ্ড ব্যথায় গোঙাতে থাকে। অবয়বটি তার দিকে তাকিয়ে বিশ্রী রকমের হাসি দিয়ে বলতে থাকে, কে বাঁচাবে? এভাবে 2-3 বার তাকে এদিক সেদিক ছুঁড়ে ফেলার পর তার আর কিছু মনে নেই। যখন তার জ্ঞান ফেরে, সে চাউলের মিলে শুয়ে আছে আর তার সারা শরীরে অসংখ্য জায়গাতে ক্ষত। তার জ্ঞান ফেরার পর সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তার সাথে। তখন সে তার সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে সবাইকে বলতে থাকে। এক পর্যায়ে সে বলে ওঠে, সে এখানে এলো কিভাবে। তখন আশানুর কাকা বলে, কাল রাতের খাওয়ার জন্য যখন আমরা কাজ বন্ধ করি 12টায়, তখন মিলের ঘরে এসে দেখি খাবার নেই। সবার কাছে জিজ্ঞাসা করি তোকে কেউ দেখেছে কিনা। তখন সবাই বলে তোকে খাবার আনতে যাওয়ার পর আর কেউ দেখেনি, তুই নাকি খাবার নিয়ে এখনো ফিরিসনি। তখনই আমরা ব্যাপারটা বুঝতে পারি যে তুই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস, কারণ এই রাস্তায় অনেক খারাপ কিছু আছে। যে এই রাস্তায় একা যাওয়া আসা করে সে সমস্যায় পড়ে। তাই আর দেরি না করে আমার সাথে কয়েকজনকে নিয়ে আমরা বেরিয়ে যাই তোকে খুঁজতে। যখনই আমরা প্রথম বাঁশঝাড়ের কাছে আসি, এসেই দেখি তুই বাঁশঝাড়ের ভেতর উল্টো হয়ে মাটি থেকে কিছু ওপরে কাদামাখা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছিস। এটা দেখেই আমাদের বুঝতে বাকি নেই তুই ওই পিশাচের হাতে পড়েছিস। ওই পিশাচ? কোন পিশাচ? তখন আশানুর কাকা বলতে শুরু করে, অনেকদিন আগের কথা। এই বাঁশঝাড়ের পাশে এক কবিরাজের বাড়ি ছিল। সেই নির্জন জায়গাতে একাই থাকতো, ছোট একটা ঘর করে। সে জিন বশ করে বিভিন্ন কুফরি কাজ করে মানুষের ক্ষতি করত। তার এই সব কাজের জন্য ভয়ে তাকে কেউ এখান থেকে চলে যেতে বলতো না। তার এসব কাজের কারণে গ্রামের অনেকেই ক্ষতিগ্রস্ত হতো সে সময়। হঠাৎ এমনি এক সকালে সবাই দেখে কবিরাজের লাশ এই বাঁশঝাড়ের ভেতরে মাটি থেকে কিছুটা ওপরে উল্টো করে ঝোলানো, আর তার গলাতে দড়ি দিয়ে একটা মাটির কলস বাঁধা, আর তার মুখটা খুব বাজেভাবে ক্ষত করা ছিল, যেন কেউ মাংসগুলো টেনে ছিঁড়ে নিয়েছে মুখ থেকে। অনেক লোকে বলে কবিরাজের গলাতে যে কলসি ছিল সেটাতে নাকি জিন আটকে রাখত সে। হয়তো সেই জিনগুলোই মুক্তি পেয়ে কবিরাজকে মেরে ফেলেছে। এরপর থেকে একা এই রাস্তায় রাতের বেলায় যেই যায় সেই বাজেভাবে ভয় পায়। না হলে কবিরাজের সেই পিশাচ জিনের কবলে পড়ে, যেটা দ্বারা সে বাজে কাজ করত। এরপর শহীদ কাকার সাথে ঘটতে থাকে আরও কিছু খারাপ ঘটনা। সে দিন দিন বিভিন্ন অসুস্থতায় ভোগে। রাতে ঘুমের মাঝেই বাড়ি থেকে বেরিয়ে যেত সে, আর চিৎকার দিয়ে বলতো, আমার কাছে আসিস না, আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। এটা বলতে বলতে সে বারবার এই বাঁশঝাড়ে এসে জ্ঞান হারাতো। এভাবে দিন দিন তার সমস্যা বাড়তে থাকে। আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যেতে থাকে। কোনো ডাক্তার কবিরাজ দেখিয়ে লাভ হচ্ছিল না তার। সে যতবারই কবিরাজ দেখাতো তার সমস্যাগুলো বাড়তেই থাকতো। কয়েক মাস ধরে এভাবে অসুস্থতার সাথে আর সমস্যা নিয়ে থাকতে থাকতে শহীদ কাকা গভীর রাতে সেই বাঁশঝাড়টিতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন, সেই বাঁশঝাড়টিতে যেখানে সে পিশাচটিকে দেখেছিল। তো রাসেল ভাই, এই ছিল। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের রবিবারের স্পেশাল এপিসোডে। এবং এই এপিসোড আপনারা জানেন শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য, এবং আপনাদের আরো একবার কষ্ট করে প্রতি রবিবার এভাবে হাজির হয়ে যাওয়ার জন্য। আমি আজকেও আপনাদের জন্য একটা ইমেল নিয়ে এসেছি, যে ইমেলটি আমি এখন পড়ে শোনাবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেকেই আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য, প্রতি সপ্তাহে এভাবে হাজির হয়ে যাওয়ার জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আমার নামটা একটু হাইট রাখবেন প্লিজ, কারণটা আমি লাস্টে বলবো। আমার নাম
আমি 2010 থেকে আপনার সাথে আছি, আপনি সব সময় ভালো থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটু বড়, আশা করি আপনার ভালো লাগবে। মূলত ঘটনার শুরু কোথায় তা আমি আজও জানি না, তবে যেখান থেকে আমি জানি সেটা জানাচ্ছি। ঘটনাটি আমার এবং আমার নানুর পরিবারের সাথে ঘটা। আমার জন্ম 1999 সালে। বড় আপু এবং আম্মুর কাছে শোনা যে আমি ছোটবেলায় একা একাই খেলা করতাম আর এভাবে খেলতাম যেন আমার সাথে একজন খেলছে। যখন একটু বড় হই, বোঝা শিখি, তখন আম্মুর কাছে আম্মুর দাদার ব্যাপারে কিছু শুনি। ঘটনা 1। আম্মুর দাদা অনেক পরহেজগার মানুষ ছিলেন এবং তার সাথে নাকি জিন ছিল, কিন্তু সেগুলো সে পালতো না, কিন্তু তার সাথে থাকতো। নানির কাছে শুনেছিলাম এগুলো নাকি তার বংশগতভাবে পাওয়া। তাদের বংশের মধ্যে যে কেউ একজন বা দুইজনের সাথে ওই জিনের বংশের কেউ না কেউ থাকবে এবং তাদের সাহায্য করবে, কিন্তু তারা জিনের ওপর কোনো হুকুম চালাতে পারবে না। জিন তাদের ইচ্ছে মতো কাজ করবে। এবং আম্মুর দাদা মারা যাওয়ার পর জিনটি হয়তো আমার নানির সাথে চলে এসেছিল, কিন্তু নানি তখনও এগুলো জানতো না। এবং একটু বলে রাখি যে এই জিনগুলো ছিল অত্যন্ত শক্তিশালী। জিন সাথে থাকায় নানি মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস করত, যেমন ঘরে টুকটাক আওয়াজ, ঘরের আবহাওয়া ঠান্ডা থাকা ইত্যাদি, যার কারণে সে ভয় পায় এবং তার এক কাজিনের সাথে এক কবিরাজের কাছে যায়। কবিরাজ জিনটি দেখে লোভ লাগে এবং সে বিভিন্ন কায়দায় জিনটিকে তার কাছে বন্দী করে এবং এটাকে দিয়ে বিভিন্ন কাজ করায় এবং অত্যাচার করায়। কিছুদিন পর নানি একটা স্বপ্ন দেখে যে কেউ একজন তাকে বলছে যে সে তো তার কোনো ক্ষতি করেনি, উপকারের জন্যই সে এসেছিল, কিন্তু সে কেন, অর্থাৎ আমার নানি কেন তার এত বড় ক্ষতি করলো এবং এই জন্য আমার নানিকে শাস্তি পেতে হবে। আমার পূর্বপুরুষের দোয়া ওভাবেই থাকবে, কিন্তু এই প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের সংসারে কখনো কোনো উন্নতি হবে না এবং আমরা নাকি একদম ফকির হয়ে যাব। এবং সে জানালো যে আমাদের এরকম অনিষ্ট হবে। ঠিক যেই কথা সেই কাজ। নানার অঢেল জমি জমা থাকা সত্ত্বেও আমাদের সংসারের অবনতি হতে থাকে। কিছুদিন পর নানার ক্যান্সার ধরা পড়ে এবং সমস্ত জমি জমা বিক্রি করেও চিকিৎসা করে তাকে বাঁচানো যায়নি। যেদিন সর্বশেষ ফসলি জমি বিক্রি করা হয় নানার ওষুধের জন্য, তার কয়েকদিন পরেই আমার নানা মারা যায়। একে একে নানি তার সব মেয়ে বিয়ে দেন এবং সর্বশেষ এই পরিবারটি ঋণের চাপে পড়ে যায়, যা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমার মামাদের সবাইকে দেখেছি, প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো উন্নতি করতে পারেনি। ঘটনা 2। আমি ছোটবেলা থেকে ছিলাম প্রচণ্ড ধর্মপ্রেমী। আমার ছোট মামা একজন হুজুর। সে মাঝে মাঝে বলতো আমার ভাগ্নির মধ্যে যে নূর আমি দেখেছি তা খুব কম মানুষের মধ্যে থাকে। আমি কোনো বিপদ হবার আগেই তা কেমন যেন বুঝে ফেলতে পারি। স্বপ্ন দেখতাম, নয়তো বুকের মধ্যে আঁতকে উঠত। এভাবেই চলছিল দিন। আমি কোরআন পড়া শিখি। আমার সাথে যারা পড়তো তাদের সবার চেয়ে দ্রুত, আর আমার আরবিতে সূরা লেখা দেখে অনেকেই অবাক হয়ে যেত। আমার বাড়িতে কিছু ঝামেলা হওয়ায় পড়ালেখা করতে আমাকে পাঠানো হয় রাজশাহীতে। স্যারকে প্রমিস করেছিলাম যে এই এলাকা বা বাড়ির নাম কাউকে বলবো না, তাই বলতে পারছি না। আমি এবং আমার সাথে কিছু ছেলে আমরা স্কুলের এক স্যারের বাড়িতে থাকতাম। আমি তখন ক্লাস 6-এ পড়ি। স্যারের বাড়ি 2 তলা এবং অনেক বড়। আমি বেশিরভাগ সময় ছাদে থাকতেই পছন্দ করতাম, কারণ ছাদ থেকে পদ্মা নদী একদম সুন্দর দেখা যেত। বাড়িতে রুমে একাই ঘুমাতাম, কিন্তু রাজশাহীতে আমার রুমমেট হয় আমারই দূর সম্পর্কের চাচাতো ভাই। ও প্রতি রাতেই কোনো না কোনো কারণে ভয় পেয়ে জেগে উঠত। বলে রাখা ভালো, ও ছিল কোরআনের হাফেজ। জেগে ওঠার পর ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে রুম ও শরীর বন্ধ করে ঘুমাতো। যেদিন ভুলে যেত ওই দিন বলতো আমার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু সকালে ঠিক হয়ে গেছে। এভাবে ও অভ্যস্ত হয়ে যায়। একদিন রাজশাহীর কোনো এক বড় হুজুর আসেন স্যারের বাড়িতে। সে ছিল স্যারের স্ত্রীর মামা। সে আসার পর থেকেই দেখতাম শুধু আমার সাথে সে কথা বলে, আমার সাথে একই বিছানায় সে ঘুমাবে, এই তার চাওয়া। তো তার 5 দিন থাকার কথা, কিন্তু সে থাকে 2 মাস এবং আমি প্রায় দিনে ও রাতে সবসময় তার সাথে থাকতাম। তার কথায় আমি অত্যন্ত মুগ্ধ ছিলাম। তার আমার সম্পর্ক ছিল যেন গুরু আর শিষ্য। 2 মাস পরে সে যাওয়ার সময় আমাকে বলে, তোমার কাছ থেকে আমি একটা জিনিস ধার নিলাম। এটা রাখার মতো বয়স এখনো তোমার হয়নি, তবে আমি এর কোনো ক্ষতি করব না যাতে তোমার ক্ষতি হয়।
তবে এটা তুমি ফেরত পাবা ওই দিন যেদিন আমি মারা যাব। আমার মৃত্যুর খবর তুমি প্রাকৃতিকভাবেই বুঝতে পারবে, ফোন দিয়ে কাউকে জানাতে হবে না। ওই দিন তোমার সবকিছু মনে পড়ে যাবে একটা জিনিস দেখে। এই বলে উনি চলে গেলেন। তার কথাগুলো আগামাথা কিছুই বুঝলাম না। 2-1 মাস পর আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়তাম আমি রেগুলার, সেখানে আমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না। লোকাল এক ছেলের মারামারিতে মাথা ফাটিয়ে অবশেষে আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে প্রায়ই স্বপ্নে একটা মেয়ের সাথে আমি কথা বলতাম, অনেক কথা বলতাম, কিন্তু তার চেহারা দেখা যেত না। আর কি কথা বলতাম তা সকালে ভুলে যেতাম। এরপর থেকে এভাবে পার হয়ে যায় 9টি বছর। আমি এখন ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র। ওই কাহিনীগুলো সব ভুলে গিয়েছিলাম প্রায়। কলেজ লাইফ থেকে টুকটাক সিগারেট খাওয়া শুরু করি, তারপর থেকে কিছুটা মাদকে আসক্ত হয়ে পড়েছিলাম। এই 2022-এর জানুয়ারি মাসের একটা দিন আমি অস্বাভাবিকভাবেই উত্তরা থেকে মিরপুর যাচ্ছিলাম। মাটিকাটা মোড়ে আসতেই হঠাৎ বাসের সিট থেকে আমার চোখ পড়ে রাস্তায়। আমার শরীর প্রচণ্ড গরম হয়ে যায়, আমার আরও বেশি শীত লাগতে শুরু করে। দেখি একটা মেয়ে ধূসর আলখেল্লা পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে, যেন কতদিন আমাকে দেখে না। তার সাথে আমার বহুদিনের পরিচয়। বাস মেয়েটাকে ক্রস করে কালশি মোড় পৌঁছাতেই দেখি সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি এখানে আসলো কিভাবে। তারপর হুট করে আকাশে বজ্রপাতের শব্দ। আমার পাশের জনকে আমি বলি, বৃষ্টি হবে মনে হচ্ছে। সে বলে, ভাই পাগল হয়েছেন, আকাশ তো একদম পরিষ্কার। আমি আবার জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশ পরিষ্কার। আমি খুব অবাক হই। বাসায় গিয়ে সব ফিল করতে থাকি যেন আমার দিকে তাকিয়ে আছে সবকিছু। এত ঠান্ডার মধ্যেও রাতে আমি ঘুমোতে পারি না। অনেকক্ষণ এদিক ওদিক করে অবশেষে 2:45-এর দিকে ঘুমাই। রাত 3টায় আমার ঘুম ভাঙে। আমি এতক্ষণ কিছু না ভেবে কাছে থাকা একটা সিগারেট জ্বালিয়ে রুমের বাইরে করিডোরে চলে যাই। যাওয়ার পরই দেখি বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি যেখানে খালি গায়ে ঘুমিয়েছিলাম সেখানে এখন বাইরে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সিগারেট শেষ হতে হাত মুখ ধুয়ে আবার ঘুমিয়ে যাই। আধা ঘুম আমার শরীর। হঠাৎ শরীরে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। আমি ফিল করি আমার দিকে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি একটা কালো ধোয়ার কুণ্ডলি পাকানো একটি কুকুর বসা, যার চোখ দুটি লাল এবং আমার দিকেই তাকিয়ে আছে। আমি সচরাচর এসব জিনিসে ভয় পাই না, কারণ ছোট থেকে এগুলো দেখে অভ্যস্ত। তবুও কেন জানি না তখন ভয় লাগতে শুরু করে। ওই লাল চোখ দুটো দেখে আমি উঠতে গিয়ে দেখি আমি আর নড়তে পারছি না। বুঝলাম বোবায় ধরেছে। শুনেছি এইসব জিনিস দেখে ভয় পেলে নাকি এরা আরো ভয় দেখায়। তাই আমি মুখ দিয়ে যতটুকু আওয়াজ করা যায় করেছি। হঠাৎ একটা শীতল হাত আমার শরীরে কেউ রাখে, সাথে সাথে আমার শরীর ছেড়ে দেয়। আমি লাফ দিয়ে উঠে বসি। দেখি কুকুরটা এখনো আছে এবং রাগী চোখে দাঁত বের করে এখনই লাফ দেবে আমার উপরে। এইরকম একটা অবস্থা। আমি ভয়ে পেছনে ঘুরে একজনকে জড়িয়ে ধরি। চোখ আমার বন্ধ। হঠাৎ আজানের শব্দ কানে আসে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমি যাকে জড়িয়ে ধরেছিলাম সেখানে কেউ ছিল না। আর কুকুরটা দেখে ভয় পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার রুমের দেয়ালের সাথে সেই কুকুরটা মিশে গেল। তখন আমার মনে হলো আমি তো রুমে একাই, তাহলে গায়ে হাত রাখলো কে? আর ভয়ে আমি জড়িয়েই ধরলাম বা কাকে। আমি সকালে আম্মুকে সব জানাই। সাথে সাথে আমার রাজশাহীর সব ঘটনা মনে পড়ে যায়। তাহলে কি হুজুর মারা গিয়েছেন? ওখানকার কারো সাথে যোগাযোগ না থাকায় আমি এখনো জানি না রাসেল ভাই। আম্মু বলল যে সে বড় হুজুর ফোন দিচ্ছে। আমি মানা করলাম, বললাম যে মা নানুর সাথে যা হয়েছিল তা আমার সাথে হোক, আমি তা চাই না। রাসেল ভাই, আমি ছোট্ট একটা জব করতাম। এই ফেব্রুয়ারিতে আমার প্রমোশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমিও আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছি। সকল মাদক দ্রব্য ত্যাগ করি আমি নিজে থেকে। এখন টুকটাক সিগারেট খাওয়া হয়, এছাড়াও ছেড়ে দেব। এটা শুধু সময়ের ব্যাপার। আমার মনে হচ্ছে আমি যেন আসল আমিকে ফিরে পেয়েছি। এতদিন অন্য কেউ ছিলাম। নামাজটা আবার রেগুলার করার চেষ্টা চলছে। এখন আমার মনের এমন পরিবর্তন দেখে সবাই অবাক। আর বেশি বড় করব না, আমার জন্য দোয়া করবেন। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত.com আমার অনেক প্রিয় একটি প্রোগ্রাম। আমি নিয়ে আসবো। ভূত.com-এর জন্য রইল অনেক অনেক শুভকামনা। গুছিয়ে লিখতে পারিনি বলে ভুল হলে ক্ষমা করবেন। নাম পরিচয়। ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই কবরস্থান রিলেটেড ঘটনা শুনতে চান।
এবারের ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি কবরস্থান রিলেটেড একটি অদ্ভুত ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইব্রাহিম। তিনি নড়াইল জেলার শালনগর ইউনিয়নের বাসিন্দা। আর ইব্রাহিমের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছে আলামিন। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে। ওই গ্রামে দুইজন প্রভাবশালী আপন দুই ভাই ছিলেন, যারা অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাদেরকে অনেক অর্থ সম্পত্তি দান করেছিলেন, যে অর্থ সম্পত্তি দিয়ে স্কুল, কলেজ, রাস্তাঘাট থেকে শুরু করে নিয়ে মানুষের অনেক উপকার করতেন। তাদের বাড়ির কাছেই ছিল একটি মসজিদ। শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থান ছিল সেটি বেশ দূরে থাকায় ওই আশেপাশের লোকদের কোনো লাশ দাফন করতে গেলে বেশ কষ্ট হতো। এই জন্য এই দুই ভাই পরামর্শ করে ওই মসজিদের পাশেই তাদের যে একটি জায়গা ছিল, এই জায়গাতে কবরস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন। ওই জায়গাতে অনেক বাঁশ ঝাড় ছিল, বেশ কিছু বড় বড় পুরাতন কদম গাছও ছিল। এই বাঁশগুলো গ্রামবাসীরা কেটে নিয়ে যায় একরকম ফ্রিতেই। আর কদম গাছগুলো রুহুল আমিন নামক একজন কাঠ ব্যবসায়ী কিনে নেন। এই জায়গায় কবরস্থানের পরিকল্পনা করার পরপরই দুই ভাইয়ের আম্মা স্বপ্ন দেখে এই জায়গায় কেউ একজন বলছে যেন কবরস্থান না করা হয়। কিন্তু স্বপ্নের কথা যখন তার দুই ছেলেকে বলেন, তারা এই বিষয়টির গুরুত্ব দেয় না। এদিকে রুহুল আমিন কদম গাছ কাটার আগেই এক রাতে স্বপ্ন দেখে কেউ একজন বলছে, রুহুল, গাছ কাটিস না, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রুহুল সেই স্বপ্নকে গুরুত্বও দেয় না। নিজেই গাছ কেটে অনেক পরিশ্রম করে নিজেই সেই গাছগুলো টুকরো টুকরো করে মিলে নিয়ে যায়। কবরস্থান প্রস্তুত হয়। বাইরে কবরস্থান লেখা সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকদিন পর কালু নামে এক ব্যক্তির লাশ জানাজা শেষে রাতে দাফন করা হয়। পরদিন ভোর থেকেই শুরু হয় ঘটনা শুরু। পরদিন ভোরে ফজরের নামাজের পর কবরস্থানের পাশে সাদা কি যেন দেখা যায়। যারা ফজরের নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসেছিলেন এবং সূর্যের আলো ফোটার পরে মসজিদ থেকে বের হয়েছেন, তাদের চোখেই প্রথমে এটি ধরা পড়ে। তারা এগিয়ে যায়। তারা দেখে গত রাতে কালুর যে কবরে কবর দেওয়া হয়েছিল সেই কবরটি খোঁড়া এবং কালুর লাশ কবরের বাইরে খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। ওখানে উপস্থিত কিছু লোক বলেন যে এটি কে করতে পারে, হয়তোবা কোনো শিয়াল করতে পারে। কিন্তু তারা আবার নিজেরাই বলেন যে শিয়াল যদি এই লাশটি উপরে তোলে তাহলে তো লাশ, এই কাফন থেকে শুরু করে নিয়ে লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকার কথা। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে কোনো শেয়াল এই লাশটি উপরে তুলেছে বা কবর খুঁড়েছে। মনে হচ্ছে কোনো মানুষ করেছে, হয়তোবা কোনো লাশ চোর করেছে, কোনো কারণে লাশটি চুরি করতে পারে না, এখানেই ফেলে রেখে চলে গেছে। আশেপাশে আরো কিছু মানুষ জড়ো হয়ে যায়। একই কবরে তাকে দাফন করা হয়, মানে কালু মিয়াকে আবার দাফন করা হয়। পরের দিন সকালে মুসল্লিরা দেখে একই ঘটনা, কালুর কবর খোঁড়া এবং কালুর লাশটি কবরের বাইরে রাখা রয়েছে। সবাই আসে, বিভিন্নভাবে সবাই বিশ্লেষণ করে কি হতে পারে, কিন্তু কারো মাথায় ধরে না যে কে এই কাজটি করতে পারে। লাশটি অক্ষত, লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই, কাফনের কাপড়ও ঠিক আছে, তাহলে কে এই কাজটি করতে পারে? যাই হোক, লাশটি আবার দাফন করা হয়। তৃতীয় দিন ফজরের পর মুসল্লিরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পান। তারা দেখেন লাশটি কবরের বাইরে রাখা রয়েছে এবং কবরটি খোঁড়া। তখন রুহুল আমিন সেই জায়গায় আসে। আগে 2 দিন কিন্তু রুহুল আমিন আসেনি। তৃতীয় দিন রুহুল আমিন এসে সবাইকে বলে, যেহেতু বারবার এই কবরে একই ঘটনা ঘটছে, এই লাশটি অন্য কোথাও দাফন করতে। কিন্তু গ্রামবাসী রাজি হয় না।
তারা বলে, কেন আমরা অন্য জায়গায় দাফন করতে যাব? আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করব, লাশ কেন অন্য জায়গায় দাফন করব? লাশ আবারও একই কবরে দাফন করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। এর 7-8 দিন পর একই গ্রামের সামাদ নামে একজন ব্যক্তি মারা যায়। লোকজন তাকে সমেদ নামে চিনত। সমেদ মারা গেলে যখন ওই কবরস্থানে তাকে দাফন করা হয়, পরদিন সকালে ফজরের নামাজের পর মসজিদের মুসল্লিরা দেখতে পান সমেদের কবর খোঁড়া এবং লাশটি উপরে রাখা। তারা বুঝতে পারছে না যে কে এই ঘটনা ঘটাচ্ছে বা কেন এরকমটা হচ্ছে। আবার তাকে কবরে রাখা হয়, কবরটা ঢেকে দেয়া হয়। পরের দিন আবারও একই ঘটনা ঘটে, সমেদের কবর খোঁড়া, সমেদের লাশ কবরের বাইরে রাখা। তখন চিন্তা করা হয়, এইভাবে তো আর হয় না, পাহারাদার বসাবো আমরা। গ্রামের সেই 2 ভাইকে জানানো হলে তারা বলেন যে অবশ্যই তোমরা পাহারাদার বসাবা এবং পাহারাদারের যত খরচ লাগে সেটা আমরা দিব। এখানে বলে রাখা ভালো, ওই 2 ভাই গ্রামে খুব কম থাকতেন, তাদের ব্যবসায়িক প্রয়োজনে অধিকাংশ সময় তারা বিদেশে থাকতেন। তো পাহারাদার বসানো হয় 4 জন খুব সাহসী মানুষকে। দ্বিতীয় দিন যখন পাহারা বসানো হয়, তখন ফজরের নামাজের পর লোকজন দেখে কবরস্থানে যে পাহারাদাররা ছিল তারা সবাই ঘুমিয়ে আছে। তারা এমন ভাবে ঘুমিয়ে আছে যাদেরকে ডেকেই তোলা যাচ্ছে না। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, সেটা হলো কবরস্থানের সেই সমেদের কবরটি খোঁড়া রয়েছে এবং সমেদের লাশ কবরের বাইরে রাখা। স্থানীয় লোকজন যখন ওই পাহারাদারকে জিজ্ঞেস করে, তোমরা কি পাহারা দিলা যে এই ঘটনা ঘটলো? তখন তারা বলে যে গভীর রাত্রে হঠাৎ এমন এক সুঘ্রাণ তাদের নাকে আসে, এরপর তাদের আর কিছু মনে নেই, তারা ঘুমিয়ে পড়ে। আর তারপর এই ঘটনা। তাদের এই কথায় গ্রামবাসী সন্তুষ্ট হতে পারে না। তারা তৃতীয় দিন অন্য 4 জনকে পাহারায় বসায়, কিন্তু তৃতীয় দিনই একই ঘটনা ঘটে। ওই নতুন 4 জন পাহারাদারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় আর সমেদের লাশ কবরের বাইরে রাখা। তৃতীয় দিন আগের বারের মতো কালো মিয়ার ঘটনার মতো তৃতীয় দিন রুহুল আসে সেখানে, এসে বলে, এই লাশকে এখানে আর দাফন করো না, অন্য জায়গায় দাফন করো। কিন্তু গ্রামবাসী তার কথা শোনে না, তাকে সেখানে দাফন করা হয়। চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটে না। এরপর বেশ কিছু মাস পার হয়ে যায়, গ্রামে আর কেউ মারা যায়নি, যার কারণে সেখানে আর কোনো পাহারাও আর কেউ গ্রামবাসী বসানোর প্রয়োজনীয়তা বোধ করেনি। এর মধ্যে রুহুল আমিন কিন্তু বিয়ে করে, তিনি অবিবাহিত ছিলেন। এক রাতে তার স্ত্রী দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু রুহুল আমিন ঘরে নেই। তিনি হারিকেনের বাতির আলোটা একটু বাড়িয়ে দিয়ে ঘরের মধ্যেই খুঁজতে থাকেন, কারণ গরমের কারণে হয়তোবা বিছানা থেকে তিনি নিচে ফ্লোরে ঘুমিয়েছেন, কিন্তু ঘরে তাকে পাওয়া যায় না। এদিকে ঘরের দরজাও বন্ধ, তাহলে রুহুল আমিন কোথায় গেল? তার স্ত্রী ঘরের দরজা খুলে যখনই বারান্দায় গিয়েছেন, তখনই দেখেন রুহুল আমিন অচেতন অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছেন এবং তার সারা শরীরে ধুলো বালি মাটি মাখানো। তার স্ত্রী স্বামীর এরকম অবস্থা দেখে জোরে এক চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারে রুহুল আমিনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে তার স্ত্রীকে থামতে বলে চিৎকার করো না। স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কিভাবে দরজা বন্ধ থাকার পরও তুমি বাইরে গেলে? রুহুল আমিন বলে, আমি গোসল করে আসি, সব ঘটনা খুলে বলছি। গোসল শেষে তার স্ত্রী রুহুলের গায়ে সরিষার তেল মেখে দিচ্ছিল
সরিষার তেল মাখতে মাখতে হঠাৎ রুহুলের স্ত্রী খেয়াল করে রুহুলের শরীরে, বিশেষ করে পিঠের উপর 3টি মোটা কালো দাগ। 2টি দাগ বেশ পুরনো মনে হচ্ছে, আর একটি দাগ মনে হচ্ছে মাত্রই দেয়া হয়েছে। ঠিক এমন দাগ লোহার শিক পরিয়ে যদি কারো শরীরে ছেঁকা দেওয়া হয়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী রুহুলকে জিজ্ঞাসা করে যে তোমার পিঠে এই 3টা দাগ কিভাবে আসলো? রুহুল এই বিষয়ে কিছুই বলতে পারে না, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা তার স্ত্রীকে বলে এবং বলে এই ঘটনা কাউকে বলো না। স্ত্রী প্রতিশ্রুতি দেয় কাউকে বলবে না। তখন রুহুল বলে, কালু মিয়ার যখন লাশটা দাফন করা হয়, ওই রাতে অদ্ভুত এক সুঘ্রাণ রুহুলের নাকে আসে এবং কেউ তাকে বলে, রুহুল ওঠো, কাজ করতে হবে। রুহুল এতটুকু টের পায় যে সে কোথাও হেঁটে যাচ্ছে, কিন্তু তার শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওই কবরস্থানে রুহুল যায়। কেউ একজন বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খুঁড়তে শুরু করে। তারপর কেউ একজন কবর থেকে লাশটিকে উপরে রেখে দিতে বলে। এরপর আর রুহুলের কিছু মনে নেই। এইভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একই ঘটনা সামাদ মিয়ার বেলায়ও ঘটেছে। আর এই রাতে, যেই রাতে তার স্ত্রী তাকে আবিষ্কার করে বারান্দায়, ওই রাতে একজন মহিলার লাশ ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। সেই রাতেও রুহুল সেই অদ্ভুত সুঘ্রাণটি পেয়েছিল এবং কিভাবে যে সে দরজার বন্ধ থাকার পরেও সে দরজার বাইরে গেছে এটা কেউ বলতে পারে না। তার স্ত্রী বলে যে এই বিষয়টি আসলে কাউকে না বলে তো থাকা যাবে না, কমপক্ষে এটা সমাধানের জন্য কাউকে না কাউকে তো বলতে হবে। রুহুলের স্ত্রী তার মা মানে রুহুলের শাশুড়িকে বিষয়টি খুলে বলেন। রুহুলের শাশুড়ির সাথে খুব ভালো একজন হুজুরের পরিচয় ছিল। রুহুলের স্ত্রী, রুহুল এবং রুহুলের শাশুড়ি, এই 3 জন সেই হুজুরের কাছে যান। হুজুর বিষয়টি অনুধাবন করে কিছুক্ষণ চুপ থেকে বলেন, ওই কবরস্থানে খুবই শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করে। তারা চায়নি এখানে কবরস্থান হোক, আর ওই কদম গাছটিতে তাদের বসবাস ছিল। ওই কদম গাছটি কাটার পরে তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়, রুহুলের উপর ক্ষিপ্ত হয়। যেহেতু রুহুল নিজেই ওই কদম গাছটি কেটেছে এবং নিজেই কাঁধে করে নিয়ে গেছে, এই কারণে রুহুলকে দিয়েই ওই লাশটি ওই জিনেরা খুঁড়াচ্ছে, ওই কবরটি খুঁড়াচ্ছে এবং লাশটিকে তার কাঁধে করে উপরে উঠিয়ে রাখছে। তবে তিনি বলেন যে এই জিনেরা খুবই শক্তিশালী, এদের শক্তির কাছে আমার শক্তি কিছুই না। তবে তিনি কিছু ঝাড়ফুঁক, একটু তেল পড়া এবং একটি তাবিজ রুহুলের হাতে বেঁধে দেন। বলে দেন এই তাবিজ যেদিন থাকবে না তখন আবার তাকে দিয়ে কাজ করানো হবে। প্রিয় লিসেনার্স, এর মধ্যে 1 থেকে 1.5 বছর পার হয়ে যায়। এর মধ্যে আরো কয়েকজনের দাফন সেই কবরস্থানে হলেও কোনো সমস্যা হয়নি। তাই কোনো পাহারাও ছিল না, লোকজনও অনেকটাই ভুলে যায় আগের বিষয়গুলো। এক রাতে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হাসান, স্থানীয়ভাবে তিনি সেলিম হুজুর নামে পরিচিত ছিলেন, তার লাশ দাফন করা হয়। তিনি খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই রাতে রুহুল নিজেও কিন্তু সেলিম সাহেবের জানাজা পড়ে সে কবরস্থানে তার লাশও দাফন করে বাড়িতে ফিরে আসে। গভীর রাতে হঠাৎ রুহুল ও তার স্ত্রী এক অপার্থিব সুঘ্রাণ পায়। রুহুল বলে, আমার ডাক এসে গেছে। তার স্ত্রী খেয়াল করে তার হাতে সেই তাবিজটি নেই, কোথাও হয়তো বা পড়ে গেছে তাবিজটি। তার স্ত্রী তাকে বাধা দিতে চেষ্টা করলেও পারে না, কারণ তার স্ত্রী লক্ষ্য করে যে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর রুহুল আগে থেকেই তো এই ঘটনা, যখনই সেই সুঘ্রাণটা পেত তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো না। সেই রাতে রুহুল আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় চলে যায় সেখানে। কেউ একজন আবার তাকে বলে, রুহুল কাজ শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। খোঁড়া শেষে যখনই লাশটি উঁচু করেছে তখনই রুহুল তার হাতে প্রচন্ড চাপ অনুভব করে। রুহুল দেখে সেলিম সাহেবের যেই লাশটি
উঁচু করেছে, এই লাশটি এক হাত দিয়ে রুহুলের হাত চেপে ধরেছে এবং এত জোরে চেপে ধরেছে রুহুল কোনোভাবে সেই হাতটি ছাড়িয়ে নিতে পারছে না। এরপর রুহুলের আর কিছু মনে নেই। ফজরের নামাজের পর মানুষজন দেখে হাফিজ সাহেবের কবর খোঁড়া, কিন্তু কবরের উপর একটা মাথা দেখা যায় এবং দুপাশে দুটো হাত ছড়িয়ে থাকা দেখা যাচ্ছে। লোকজন গিয়ে দেখে কবরের মধ্যে অনেকটা দাঁড়ানো অবস্থায় রুহুল অজ্ঞান হয়ে পড়ে আছে। কবরের ভেতর হাফিজ সাহেবের লাশ সুন্দর করেই আছে, কোনো এলোমেলো অবস্থায় নেই। লোকজন রুহুলের জ্ঞান ফেরায়, সবাই খুবই ক্ষিপ্ত হয় তার উপর, তাকে লাশ চোট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অপবাদ দিতে থাকে। সবাই বলে, রুহুল তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলা? তুমি নিশ্চয়ই কোনো তান্ত্রিক কবিরাজের সাথে হাত করেছো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেছো, অথবা লাশ চুরি করার চেষ্টা করে কোনো জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু পারো নাই। কেউ কেউ তো এত ক্ষিপ্ত হয়েছিল যে রুহুলকে পিটিয়ে মেরে ফেলতেই উদ্যত হয়েছিল। রুহুলের স্ত্রীও আসে সেখানে। রুহুল ও তার স্ত্রী স্বপ্ন দেখা থেকে শুরু করে নিয়ে যা যা হয়েছে সবাইকে সব ঘটনা খুলে বলে। গ্রামবাসী বিশ্বাস করে, সবাই সিদ্ধান্ত নেয় এই কবরস্থানে আর কোনো নতুন কবর হবে না। হাফেজ সেলিম সাহেবের লাশই শেষ দাফন এখানে। গ্রামের প্রভাবশালী দুই ভাই, তারা যেহেতু অধিকাংশ সময় বিদেশে থাকতেন, তাদেরকে বিষয়টি জানানো হলে তারাও এই কবরস্থানে আর লাশ দাফন করার বিষয়ে একমত পোষণ করেন। এরপর থেকে আজ অবধি কোনো লাশ এই কবরস্থানে দাফন হয়নি। ওই দুইজন ভাই ওই ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থানের পাশে আরো জায়গা কিনে কবরস্থান সম্প্রসারণ করে দেন। রুহুল আমিন বছরখানেক হলো মারা গেছেন, তার স্ত্রী এখনো জীবিত আছেন। গ্রামের সেই প্রভাবশালী দুই ভাইয়ের একজন মারা গেছেন, কিন্তু তাদের মা, যিনি প্রথম স্বপ্ন দেখেছিলেন কবরস্থানটি না করার, তিনি এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঘটনাটি স্থানীয়ভাবে খুবই প্রচলিত একটি ঘটনা। আপনারা কেউ নড়াইল জেলার শালনগর ইউনিয়নে গেলে এই ঘটনাটির সত্যতা পাবেন।